আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরণের নিয়মিত মাসিক আয়োজন মান্থলি ইনসাইটস প্রোগ্রামে। মান্থলি ইনসাইটস প্রোগ্রামের আজকের যেই ভার্সন আমরা দেখব, জুলাই ভার্সন। এই গত মাসে, বিশেষ করে জুন মাসে ঘটে যাওয়া সাম্প্রতিক বিভিন্ন বিষয়াবলী, সেটা হতে পারে বাংলাদেশের ডোমেস্টিক প্রেক্ষাপট, হতে পারে আন্তর্জাতিক প্রেক্ষাপট, হতে পারে খেলাধুলা, এমনকি অর্থনীতি থেকে শুরু করে আমরা সম্মেলন, প্রযুক্তি, রিপোর্ট, সমীক্ষা থেকে শুরু করে নানা আঙ্গিকের বিভিন্ন খবরাখবর এবং এর সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যাদি নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তো প্রথমত, আলোচ্য সূচিতে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি, যেহেতু আমরা শুরুতেই রাজনীতি নিয়ে আলোচনা করব, শুধুমাত্র ডোমেস্টিক রাজনীতি নয়, ইন্টারন্যাশনাল পলিটিক্সে বিশেষ করে গত মাসটি ছিল অত্যন্ত ঘটনাবহুল একটি মাস। এই মাসে আমরা দেখেছি অনেক আক্রমণ এবং প্রতি আক্রমণ এবং একই সঙ্গে অনেক চুক্তি কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে হয়েছে। তো বিসিএস এর প্রেক্ষাপট থেকে যদি আমরা বলি যে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা ক্যান্ডিডেট যারা আছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন হচ্ছে আজকের এই সেশনটি। তো এই সেশনের আলোচ্য সূচিতে খেলাধুলাও থাকবে, পদক পুরস্কার থাকবে, প্রযুক্তির পয়েন্ট অফ ভিউ থেকে সারা বিশ্বে আমরা দেখেছি যে এআই ক্লিনিক কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা, সেই ক্লিনিক সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই যদি আমরা এই স্লাইডটার দিকে তাকাই, রাজনীতি আঙ্গিকে দেখুন, ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে গত মাসটি দেখুন, আমরা যদি দেখি 13 জুলাই থেকে শুরু করে একদম 24 জুলাই পর্যন্ত বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছে। তো সাধারণত বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসে থাকে, যে আসলে কোন তারিখে কোন মিশন আসলে করা হয়েছে বা কোন তারিখে কোন ঘটনাটা ঘটেছে, এভাবে প্রশ্ন হয়। আবার বিভিন্ন স্থানের নাম বা এই স্থানটি কোথায় অবস্থিত, এমন প্রশ্ন করা হয়ে থাকে। তো আমরা এক্সাম্পল স্বরূপ এই স্লাইডটার দিকে যদি একটু মনোযোগ দিয়ে তাকাই, প্রথমেই দেখবেন 13 জুন 2025 এই ডেটটি কেন সিগনিফিক্যান্ট। কারণ ইরানে কিন্তু এই ডেটে ইসরায়েল হামলা শুরু করে, ঠিক আছে, ইরানে। এবং তাদের অপারেশনের নাম কি ছিল প্রশ্ন হতে পারে। অপারেশনের নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। অপারেশন রাইজিং লায়ন। এই রাইজিং লায়ন অপারেশনটা আসলে কোন দেশে করা হয়েছিল? সেটা হয়েছিল ইরানে। কারা করেছিল? ইসরায়েল করেছিল। তো প্রত্যুত্তরে আসলে কি ঘটেছিল? হামলার জবাবে কিন্তু আমরা ঠিক 13 জুনেই দেখলাম ইরান অপারেশন ট্রু প্রমিস ফ্রি শুরু করে। তো আমরা দুটো মিশন বা দুটো অপারেশনের নাম জানতে পারলাম এখানে, অপারেশন রাইজিং লায়ন এবং অপারেশন ট্রু প্রমিস ট্রি। এরপর 16 জুনে আবার নতুন ঘটনা ঘটে। ইরান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ ব্যবহার করেছিল, ঠিক আছে। তো হাইপারসোনিক শব্দটি যখন আমরা উচ্চারণ করছি, হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন? হাইপারসোনিক হচ্ছে এমন একটা প্রযুক্তি, যেই প্রযুক্তিতে আসলে শব্দের যেই বেগ, সেই বেগের চেয়েও গতিতে আসলে ক্ষেপণাস্ত্রগুলো যাবে বা হচ্ছে উড়ে গিয়ে আক্রমণ করবে। তো এই হচ্ছে হাইপারসোনিকের ব্যাখ্যা। এখন দেখুন 22 জুনে কি ঘটেছিল, অপারেশন মিডনাইট হ্যামার। অপারেশন মিডনাইট হ্যামার, এর সঙ্গে অ্যাফিলিয়েটেড কান্ট্রি কি কি আছে? যুক্তরাষ্ট্র কিন্তু এখানে অ্যাফিলিয়েটেড। ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে, এর মধ্যে বিশেষ করে 12টি বাংকার, ঠিক আছে, বাংকার ব্লাস্টার তারা ফেলে কিন্তু আক্রমণটা করেছিল। সেই পারমাণবিক স্থাপনাগুলো কোথায় কোথায়? সেটা হচ্ছে নাতাঞ্জ এবং ইস্পাহান। সেখানে কিন্তু তারা এই আক্রমণগুলো করেছিল। এখন প্রশ্ন হতে পারে, এই যে দুটো স্থানের নাম আমরা দাগালাম এখানে, নাতাঞ্জ এবং ইস্পাহান, এই স্থান দুটো কোথায় অবস্থিত? সিম্পল অ্যান্সার, তখন আমাদের উত্তর হবে কিন্তু ইরান, ঠিক আছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর এই জায়গাগুলোতে অবস্থিত কিছু কিছু আছে। 23 জুনে গিয়ে আমরা দেখব কাতারের যে উদ এবং ইরাকের 3টি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এখানে সবগুলো তথ্যই সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। আপনাকে আইডেন্টিফাই করতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো। বিশেষ করে প্রথম দুটো আমরা দেখলাম অপারেশনগুলো, এবং একই সঙ্গে অপারেশন মিডনাইট হ্যামার সম্পর্কিত তথ্য আমরা মাথায় রাখবো। তো এই ঘটনাবহুল মাসের শেষের দিকে প্রায় 24 তারিখের দিকে এসে আমরা দেখলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের যুদ্ধবিরতির ঘোষণা তিনি দিয়েছিলেন উভয় দেশের হয়ে, ঠিক আছে। তো এই ছিল আসলে ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে জুন মাসে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী। তো এখন এই যে পুরো ঘটনা ঘটলো, যুদ্ধ বা অনেক আক্রমণ হলো, এর প্রেক্ষাপটে আমরা নিশ্চয়ই জানি যে ইরানের অনেক 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 কিছু আছে। এর মাঝখানে আলোচিত ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, তাদের নিউক্লিয়ার ক্যাপাসিটি কতটুকু, সেটাতে শঙ্কিত হয়ে অনেকেই যে ইসরায়েলের যে আক্রমণ, এর পেছনে এই কারণটাও একটা বড় কারণ হিসেবে ধারণা করা হয়। তো ইরানের নিউক্লিয়ার ডেভেলপমেন্টের যেই স্টেপগুলো, সেই স্টেপগুলো কিন্তু জানাটা ইম্পর্ট্যান্ট। তো কি হয়েছিল এবং কোন সালে শুরু হয়েছিল সেটা যদি আমরা দেখি, 1967-এ যুক্তরাষ্ট্র কিন্তু তেহরানকে গবেষণার জন্য রিঅ্যাক্টর দিয়েছিল। সেটা কবে? 1967
1967-এ। তারপর 74-এ এসে অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান প্রতিষ্ঠা হয় এবং 23টি পাওয়ার প্ল্যান্টের প্ল্যানিং হয়। ডেভেলপমেন্টের আমরা ধাপগুলো দেখছি, ইউএসএ রিয়েক্টর প্রদান করলো, দেন তারপর আমরা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান প্রতিষ্ঠা দেখলাম এবং পাওয়ার প্ল্যান্টের প্ল্যানিং দেখলাম। দেন হোয়াট হ্যাপেন্ড, 2002 সালে এসে নাতানজ, একটু আগে আমরা আলোচনা করেছি, এবং আরাক, এখানে পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, এবং IAEA এর অনুসন্ধানও শুরু হয়, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি নিয়ে যে গবেষণার প্রতিষ্ঠান প্ল্যাটফর্ম, এবং একই সঙ্গে তারা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে। তারপর দেখব 2003 সালে এসে নিউক্লিয়ার অস্ত্র তৈরির পরিকল্পনা AMAD এটা স্থগিত করা হয়। তো এখানে প্রত্যেকটা ইনফরমেশনই সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। আমরা যদি 2015-তে গিয়ে দেখি, এর মাঝখানে দেখব JCPOA, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, সেটা কিন্তু আসলে চুক্তিটা স্বাক্ষর হয়, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার সিগনিফিকেন্ট ঘটনা ঘটে গেছে। কি হয়েছিল? এর মাঝখানে যুক্তরাষ্ট্র কিন্তু নিজেদেরকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেটা। সেটা কবে ঘটে? 2018 সালে এসে, ঠিক আছে, 2018 সালে এসে। এরপর আমরা যে একটু আগে দেখলাম যে আইএ এর অনুসন্ধান শুরু হয় আর বিভিন্ন অনুসন্ধান হয়। তারপর 2023-এ এসে দেখা গেল JCPOA এর চুক্তিতে যে পরিমাণ ইউরেনিয়াম আসলে সমৃদ্ধ করার কথা, সেই পরিমাণের 22 গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম আসলে ইরানের কাছে মজুদ থাকার একটা তথ্য পাওয়া যায়, ঠিক আছে। তারপর আমরা 2025 সালে আসলে গবেষণা কেন্দ্রে যে হামলার ইস্যু, সেটা আমরা দেখতে পাবো। এই ঘটনাগুলো দেখলাম আমরা। এখন এই সার্বিক প্রেক্ষাপটে এসে একটি স্ট্রেট বা একটি প্রণালী কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, বিশেষ করে ওই অঞ্চলে দ্য স্ট্রেট অফ হরমুজ কিন্তু এখন এই পয়েন্টটা দিয়ে কিন্তু অনেক বেশি তেল পরিবহনের মধ্যপ্রাচ্য থেকে একমাত্র একটা পথ হচ্ছে এই হরমুজ প্রণালী। তো এই হরমুজ প্রণালী কিন্তু এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন আলোচনায় এসছে? দেখুন, পশ্চিমাদের সাথে দ্বন্দ্বের জেরে ইরানি পার্লামেন্ট 22 জুন 2025 প্রণালীটি বন্ধের প্রস্তাব অনুমোদন করে। যখন আমরা বলছি যে মধ্যপ্রাচ্য থেকে তেল আসলে রপ্তানি করার একমাত্র পথ এই রাস্তা, এই স্ট্রেট অফ হরমুজ, তখন সেটা ক্লোজ করে দিলে পুরো বিশ্বের যে সাপ্লাই চেইন, সেটার উপর কি ইম্প্যাক্ট পড়বে এবার চিন্তা করে দেখুন তো। অবশ্যই আমাদের কিন্তু বেশ সিগনিফিকেন্ট একটা ইম্প্যাক্ট এখানে পড়েছে। তো এর পরিচিতি যদি আমরা বলি, এটা আসলে পারস্য উপসাগরে অবস্থিত একটা প্রণালী। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান। ম্যাপের দিকে তাকালে স্পষ্ট বোঝা যাবে। দেখুন, এই পাশে আছে ইউনাইটেড আরব এমিরেটস, তারপর ইরান আছে, ওমান আছে এই পাশে, ঠিক আছে, ওমান সাগর। আচ্ছা, আমরা যদি এগিয়ে যাই, দেখবো আমরা আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা। বিশ্বে নানা প্রান্তে যখন বিভিন্ন ধরনের বিরোধ তৈরি হয়, সেটা হতে পারে আন্তঃরাষ্ট্রীয়, এবং এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের কোনো ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিরও অনেক সময় কনফ্লিক্ট হতে পারে। এক ব্যক্তির সঙ্গে, যিনি বাংলাদেশি, তার সঙ্গে ইন্ডিয়ান কোনো ব্যক্তির একটা কনফ্লিক্ট হলো। তো এই ধরনের প্রবলেম বা ইস্যুজ রিজলভ করার জন্য একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হচ্ছে এই প্রতিষ্ঠানটি, যার লোগো আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর ফর মেডিয়েশন, বা মধ্যস্থতা নিয়ে যে প্রতিষ্ঠানটা কাজ করে থাকে। তো এর উদ্যোগটা কারা নিয়েছিল? এর উদ্যোগ কিন্তু নিয়েছিল চীন উদ্যোগ নিয়েছিল। চীনের উদ্যোগে এটা 30 মে 2025-এ গঠিত হয়। আর এর শিরোনাম ছিল কনভেনশন অন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মেডিয়েশন। এখন প্রশ্ন হচ্ছে, কি নিয়ে কাজ করে? আমরা অলরেডি বলেছি, এরা আন্তঃসরকারি আন্তর্জাতিক আইনি সংস্থা, ঠিক আছে। এক দেশের সাথে অন্য দেশের নাগরিকের বা প্রতিষ্ঠানের বিরোধ নিষ্পত্তিতে এই প্ল্যাটফর্মটা কাজ করে থাকে। তো এর মধ্যে স্বাক্ষরকারী এখনো খুব বেশি দেশ আসলে স্বাক্ষরকারী নেই। মোট 33টি দেশ এই কনভেনশন স্বাক্ষর করেছে এবং বাংলাদেশ কিন্তু স্বাক্ষর করেনি। এবারে আমরা দেখব বাংলাদেশের, আমরা রিসেন্টলি দেখলাম বাজেট প্রস্তাব পাশ করা হয়েছে, এবং ফাইনালি বাজেট কিন্তু সেটা পাশও হয়েছে। তো এই পাশ হওয়ার পরে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখব বাজেট, রাজস্ব আয়, ঘাটতি এবং এডিপি, এই টার্ম বেশ কয়েকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যখন আমরা যদি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই, দেখুন বাজেটের ক্রম অনুযায়ী অন্তর্বর্তীকালীন সহ এটা কিন্তু 55তম বাজেট আমরা যেটা এখন দেখেছি, এবং এই বাজেটের ঘোষণা কে করেছিলেন? বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ কিন্তু এই বাজেট ঘোষণা করেছেন। কি ছিল সিগনিফিকেন্ট এই বাজেটে? প্রথম পয়েন্ট, মোট কত টাকার বাজেট ছিল? ঠিক আছে, 7,90,000 কোটি টাকার বাজেট ছিল এটা। এখানে কিন্তু 1000 কোটি টাকার হিসাবে দেয়া আছে। যখন আমরা কথা বলছি, আপনাদের আবারও স্পষ্ট করে রাখি শুরুতেই, সবগুলো অ্যামাউন্ট কিন্তু 1000 কোটি টাকার হিসেবে, ঠিক আছে, এখানে আমাদের স্পষ্ট থাকতে হবে। আর রাজস্ব আয় আসবে, দেখুন
5,64,000 কোটি টাকা, যেটা আমাদের জিডিপির 9%। জিডিপির 9%, আর বাজেটের 71.39%। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ মানুষই আমরা যখন আলোচনা করি আমরা দেখি যে বাংলাদেশের বাজেটকে বলি আমরা এটা আসলে একটা ঘাটতি বাজেট। সো ঘাটতি বাজেট বলতে আপনি আসলে কি বুঝেন? ঘাটতি বাজেট হচ্ছে, সিম্পলি চিন্তা করুন, আপনার যত টাকা আয় আছে, ধরুন আপনি দেশের মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করবেন, ভিএটি আদায় করবেন, আদায় করার পর আপনার কাছে যে টাকা সঞ্চিত হবে বা যে টাকা আয় থাকবে, তার চেয়ে বেশি পরিমাণ ব্যয় যখন আপনার হবে, তখন সেটাকে আমরা বলি ঘাটতি বাজেট। তো ঘাটতি বাজেট নিয়ে বলা হয় যে উন্নয়নশীল যে দেশগুলো আছে সেই দেশগুলোর জন্য ঘাটতি বাজেটটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট। কেন? কারণ এই দেশের অনেক রিসোর্সেস থাকে, অনেক মানুষ থাকে, তাদের জন্য এমপ্লয়মেন্ট জেনারেট করা, রিসোর্সগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা, এটার জন্য আসলে ঘাটতি বাজেটটাই বেস্ট ফিট করে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করা হতে পারে, ঘাটতি বাজেটের এই ঘাটতিটাকে কাটিয়ে ওঠার জন্য রাষ্ট্র আসলে কোথা থেকে সাপোর্টটা নেয়? সেই সাপোর্টটা কিন্তু আসে, আমরা যদি দেখি, বৈদেশিক ঋণ থেকে। কয়েকটা জিনিস থেকে আসে। বৈদেশিক ঋণ, ঠিক আছে? প্রথমত বৈদেশিক ঋণ, এর একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণও কিন্তু হতে পারে। অভ্যন্তরীণ ঋণও হতে পারে। সেটা কিভাবে হয়? সেটা হতে পারে রাষ্ট্র সঞ্চয়পত্র, আমরা কিনি না সাধারণত, অনেকেই সঞ্চয়পত্র কিনেন না, সেখান থেকেও কিন্তু রাষ্ট্রের একটা আয় হয়। এবং একই সঙ্গে যে ব্যাংকগুলো আছে সেখান থেকেও কিন্তু রাষ্ট্র কিন্তু চাইলে টাকা নিতে পারে। এইভাবে কিন্তু ঘাটতি বাজেটের যে বাকি অর্থটা, রাজস্বর ক্যাপাসিটির বাইরে যে টাকাটা আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে, সেটা কিন্তু এই উৎসগুলো থেকে আসলে আহরণ করা হয়। এডিপি, এই এডিপি নিয়ে অনেক কথা হয়। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সারা দেশ জুড়ে বিভিন্ন উন্নয়ন কর্মপরিকল্পনা, প্রজেক্ট, এগুলো কিন্তু বাস্তবায়ন করা হয়। সেই কাজগুলোর জন্য রাষ্ট্রের বরাদ্দ কত এখন? আমরা দেখতে পাচ্ছি 2,30,000 কোটি টাকা, কিন্তু এখানে দেখবো হাজার কোটি টাকার হিসাবে, সেটা আমাদের জিডিপির 3.68%। একটা গুরুত্বপূর্ণ তথ্য যে একটা রাষ্ট্রের ঘাটতি বাজেট ঠিক কত পার্সেন্ট পর্যন্ত হতে পারে, সেটা কিন্তু আমরা বলা হয়, অর্থনীতিবিদরা বলে থাকেন 5% পর্যন্ত, জিডিপির মোট 5% পর্যন্ত কিন্তু ঘাটতি বাজেট হতে পারে। সেটা আনহেলদি না, সেটা মেনে নেয়ার মতো। এখন রাজস্ব আয় যদি আমরা দেখি একটু, জাতীয় রাজস্ব বোর্ড থেকে, বোর্ডের মোট ইনকাম রেভিনিউতে 4,99,000 কোটি টাকা, এবং এনবিআর বহির্ভূত 19,000 কোটি টাকা, এবং কর প্রাপ্তি ব্যতীত 46,000 কোটি টাকা। তো এই তথ্যগুলো আমরা কিন্তু একটু মাথায় রাখতে পারি। আর বাকি সব কিছু যেহেতু সংখ্যা বেসড তথ্য, এগুলোতে খুব বেশি ফোকাস না করে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, আমি একটু আগে যেটা দেখিয়ে দিলাম যে আসলে মোট বাজেট, রাজস্ব আয় কত, ঘাটতি বাজেটে আমাদের ঘাটতির পরিমাণ কত, এবং এডিপি কত, এই কটা তথ্য আপনি যদি খুব ভালোভাবে মনে রাখতে পারেন, আপনার বিসিএস বা চাকরি প্রস্তুতির জার্নি কিন্তু বেশ স্মুথ হবে বলেই আমরা বিশ্বাস করি। এবারে সুদ পরিশোধ, এই তথ্যগুলো আপনারা দেখে নিতে পারেন, এগুলো আসলে খুব বেশি আলোচনার কোনো প্রয়োজন এখানে নেই। বাজেটের বেশ কিছু খাত, সেই খাতগুলোতে আসলে অর্থ বরাদ্দের পরিমাণ কত, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য। আমরা যদি প্রথমেই দেখি যে আমাদের 23.56% বরাদ্দ মোট বাজেটের, সেটা চলে যাবে জনপ্রশাসন খাতে, ঠিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন খাতে। সেটার মোট পরিমাণ হচ্ছে 1,86,088 কোটি টাকা। দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট, একটা বাল্ক অ্যামাউন্ট কিন্তু এই জায়গাটায় যাচ্ছে। তারপর দেখুন, সোশ্যাল সেফটি নেটস, সামাজিক নিরাপত্তা এবং ভুক্তিমূলক উন্নয়ন, বা আমরা যেটাকে ইংরেজিতে বলি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সেটা এনশিওর করার জন্য আমাদের মোট বরাদ্দের পরিমাণ হচ্ছে 1,16,731 কোটি টাকা, যেটা মোট বাজেটের 14.78%, ঠিক আছে। আবার পরে শিক্ষা প্রযুক্তিতে আমরা একটা বরাদ্দ দেখতে পাচ্ছি 1,10,657 কোটি টাকা, 14%। এটাও কিন্তু বেশ সিগনিফিক্যান্ট একটা বরাদ্দ। শিক্ষা এবং প্রযুক্তি দুটো মিলিয়ে কিন্তু এখানে এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এরপরে দেখতে পাচ্ছি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, এই দুটো ভাগ কিন্তু স্টেপ বাই স্টেপ আছে। আর মেগা প্রকল্পের বরাদ্দের পরিমাণ এভাবে আসলে মুখস্থ করার প্রয়োজন আমাদের হবে না। তবে এখান থেকে আপনি আপনার টেক ওয়ে হচ্ছে আসলে কি কি প্রকল্প এখন চলমান আছে সেটা আপনি আইডেন্টিফাই করবেন এখান থেকে। আমরা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি, অ্যামাচিয়ে প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং রূপপুর বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্প, আর 2000 কক্সবাজার রেল, এইগুলোর জন্য বরাদ্দ, একটা ম্যাসিভ বরাদ্দের কিন্তু পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থনীতির প্রেক্ষাপট থেকে সারা বিশ্ব জুড়ে যে বিভিন্ন চুক্তি হচ্ছে, সেটা
অর্থনীতির পয়েন্ট অফ ভিউ থেকে বা আর্থিক চুক্তিগুলো যেগুলো হয়ে থাকে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র এবং চীন তারা কিন্তু বাণিজ্য চুক্তি করেছে। কি ছিল এই চুক্তিতে? সেই চুক্তিটা হয়েছে 9 থেকে 10 জুন এর মধ্যে। এখানে কি হয়েছে আসলে, চীন কি পেয়েছে দেখুন, যুক্তরাষ্ট্রে যে রেয়ার আর্থ মিনারেলের প্রয়োজন হয় সেটা কিন্তু চীন সরবরাহ করবে, সাপ্লাই করে থাকবে, এবং যুক্তরাষ্ট্রের উপর তারা আসলে 10% কাস্টমস বা শুল্ক সেখান থেকে তারা অর্জন করতে পারবে। ঠিক আছে, ওরকম এগ্রিমেন্ট হয়েছে। আবার যুক্তরাষ্ট্র দেখুন, চীনের যে শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই দেখেছি রিসেন্টলি, যুক্তরাষ্ট্রের অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে আসলে অনেক শিক্ষার্থী কিন্তু আর পড়ার সুযোগ পাবেন না বলে অনেকেই শঙ্কা করছেন। তো এই প্রেক্ষাপটে আমরা কি দেখলাম, যে যুক্তরাষ্ট্রে চীনের যে শিক্ষার্থী যারা আছে তাদের যুক্তরাষ্ট্রে অধ্যয়নের অনুমতি দিবে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রে তারা পড়তে পারবে, এবং চীনের উপর এর বিনিময়ে কিন্তু মোট 55% শুল্ক আরোপ করতে পারবে। ঠিক আছে, তো যে শুল্ক যুদ্ধ নিয়ে আমরা আগের সেশনে কথা বলেছিলাম একদিন, সেখান থেকে ডেটাগুলোকে রিলেট করে কিন্তু আপনি আপনার চাকরির প্রস্তুতিটাকে আরো সুসংহত করতে পারেন। এবারে আমরা দেখব প্রযুক্তি ক্ষেত্রে নতুন কি এসেছে বাংলাদেশে। বাংলাদেশে আমরা রিসেন্টলি দেখেছি জিপে নামে একটা সার্ভিস কিন্তু চালু হয়েছে, যেটা 4 জুন 2025-এ চালু হয়েছে। এই প্রযুক্তিটা আসলে কোন টেকনোলজিটাকে ব্যবহার করে, সেটা হচ্ছে এনএফসি। এখন প্রশ্ন হতে পারে আপনার বিজ্ঞান পরীক্ষায় প্রিলিতে, হোয়াট ইজ অ্যাকচুয়ালি এনএফসি, এনএফসির ইলাবোরেশনটা কি? দেখুন, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, এই প্রযুক্তিটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে এই জিপিএতে। ঠিক আছে, সুন্দর করে ইলাবোরেশনটা আপনার মাথায় রাখতে হবে। শুরুর দিকে আসলে কি কি সেবা পাওয়া যাবে এখান থেকে? দেখুন, সিটি ব্যাংকে বিশেষ করে ভিসা এবং মাস্টার কার্ড ব্যবহারকারী যারা, তারা কিন্তু এই সার্ভিসটা শুরুর দিকে তারা ব্যবহার করতে পারবেন। তারপর দেখবো আমরা প্রযুক্তি খাতে গোল্ডেন ডোম। গোল্ডেন ডোম, আমরা আয়রন ডোমের কথা শুনেছি। হোয়াট ইজ অ্যাকচুয়ালি গোল্ডেন ডোম? গোল্ডেন ডোম দেখুন, এটা কিন্তু ইন্ট্রোডিউস করার সময় নির্বাহী আদেশ ছিল 26শে জানুয়ারি 2025। আসলে এটা কি? এটা মূলত যুক্তরাষ্ট্রকে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো আছে বা ইন্টারকন্টিনেন্টাল যে মিসাইলগুলো আছে সেগুলো থেকে রক্ষার জন্য একটা প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, আয়রন ডোম যেভাবে প্রতিরক্ষা করে মিসাইল থেকে, এই গোল্ডেন ডোমও কিন্তু আসলে মিসাইল থেকে প্রতিরক্ষা প্রদান করার জন্যই একটা ব্যবস্থা। তো এর কিছু কিছু ফিচার্স আছে, যেই ফিচার্স নিয়ে আপনার সাধারণত প্রিলিতে প্রয়োজন হবে না, কিন্তু রিটেন এবং ভাইবা ক্যান্ডিডেট যারা, তাদেরকে আমি আবারও রিপিট করব যে আসলে বিভিন্ন অস্ত্রাদি যেগুলো আছে, মিসাইলগুলো আছে, এগুলোর ক্যারেক্টারিস্টিক কি এবং একই সঙ্গে কোন কোন দেশ এগুলোকে ইন্ট্রোডিউস করেছে, এটা আমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে। তো কি ফিচার আসলে এই গোল্ডেন ডোমের? এটা কিন্তু রেপ্লিকেট করা ইসরায়েলের যে আয়রন ডোম আছে, সেই আয়রন ডোমের মতোই কিন্তু প্রযুক্তিটা এখানে ব্যবহার করা হয়েছে। কোথায় কোথায় এটা কাজ করবে, নেটওয়ার্কিং ব্যবস্থাটা কোথায় কোথায় কাজ করবে? স্থলে, সমুদ্রে, মহাকাশ সংযুক্তকারী যত ভবিষ্যৎ প্রজন্মের নেটওয়ার্ক আছে সেগুলোকে কানেক্ট করতে পারবে, এবং মহাকাশে যদি কেউ রকেটও নিক্ষেপ করে সেটাকেও কিন্তু প্রতিহত করতে পারবে এই গোল্ডেন ডোম। এবারে দেখব GBU-57। এটা কিন্তু একটা বাংকার ব্লাস্টার। ঠিক আছে, এই নামটার মধ্যে একটা সার্কাস্টিক টোন আছে। আমরা যদি ইলাবোরেশনটা দেখি, GBU, হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন? গড ব্লেস ইউ। যখন কোনো একটা স্থানের উপর বা বাংকারের উপর যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই যদি হচ্ছে এইরকম একটা বাংকার ব্লাস্টার আসলে ড্রপ করা হয়, এবং যেটা স্ট্যান্ডস ফর গড ব্লেস ইউ, এটার মধ্যে একটা সার্কাস্টিক টোন আছে না? সার্কাজম করে বলছে না, অনেকটা এরকম টোন আসে না? তো দেখুন, এটা আসলে কি কাজ করে। এটা একটা এমওপি। যখন আমরা অস্ত্র নিয়ে কথা বলবো, অস্ত্রের সংক্ষেপণগুলো আমাদের জানা থাকতে হবে। এটা হচ্ছে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, এমওপি নামে এটা পরিচিত। এটা আসলে মাটির ভিতরে, একদম কংক্রিটের ভিতরে অবস্থিত যে বাংকারগুলো আছে, সেই বাংকারকেও ধ্বংস করে ফেলার সক্ষমতা এটার আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা বাংকার ব্লাস্টার। এর বিশেষত্ব কি আসলে? এটা সাধারণত মাটি খুঁড়ে একটা ডেপথে যাওয়ার পরেই ব্লাস্ট করে, এর আগেই ব্লাস্ট করে ফেলে না। আগেই ব্লাস্ট করে ফেললে শুধু সার্ফেসেই ক্ষতি হয়, কিন্তু একদম গভীরে ঢুকে তারপর গিয়ে সেটা ব্লাস্ট করে। এটা হচ্ছে একটা স্পেশালিটি। আর এর ওজন হচ্ছে 13 টন। ঠিক আছে, এর মধ্যে 12 টনই বিস্ফোরক। ভাবা যায় 13 টন ওজনের একটা জিনিস যদি পৃথিবীর অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু বেশ ডেপথে চলে যেতে পারবে যদি চায়, যদি সেভাবে ডিজাইন করা হয় জিনিসটাকে। এখন সক্ষমতা যদি আমরা দেখি যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে 60 থেকে 70 মিটার পর্যন্ত কিন্তু এটা পৌঁছে যেতে পারে। ঠিক আছে, একটা হিউজ ওজনের একটা জিনিস প্রায় 60 থেকে 70 মিটার পর্যন্ত পৌঁছে যাবে। তো যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 30টির মতো এরকম এমওপি কিন্তু আছে। এবারে দেখবো আমরা B2 বোমারু বিমান। ঠিক আছে,
B2 বোমারু বিমান। এর নির্মাতা হচ্ছে নর্থ্রপ গ্রামন কর্পোরেশন। এখন প্রশ্ন হচ্ছে সম্প্রতি এটা কোথায় ব্যবহার করা হয়েছে? রিসেন্টলি কিন্তু এটা অপারেশন যে মিডনাইট হ্যামারের কথা বলেছি আমরা শুরুর দিকে, সেই মিডনাইট হ্যামারে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে, যেটা 22 জুন 2025-এ। ঠিক আছে, ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোর কথা আমরা বলছিলাম সেই স্থাপনাগুলোতে। এটা একটা স্টিলথ বোমা, ঠিক আছে, রাডারে ধরা পড়বে না কোনোভাবেই, না ধরা পড়ে শত্রুপক্ষে আসলে গিয়ে বোমা বর্ষণটা করতে পারবে। তো এটাও কিন্তু হিউজ এক্সপেন্স, এটা সব কান্ট্রি এফোর্ড করতে পারে না। প্রায় $2 বিলিয়ন মূল্য হচ্ছে এই বোমারু বিমানটার। এরপরে আমরা দেখব প্রযুক্তি ক্ষেত্রে সামুদ্রিক ড্রোন সক্ষমতা। দেখুন, যখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিশেষ ধরনের ড্রোন, এটা হচ্ছে সামুদ্রিক ড্রোন, কোনো চালক ছাড়া সেটা কিন্তু চড়ে গিয়ে বিভিন্ন জায়গায় আসলে আক্রমণ করতে পারবে। এটা প্রদর্শিত হয়েছিল 17 জুন 2025-এ। এবং এটা কোথায় হয়েছিল আসলে? এটা চালকবিহীন, আমরা জানি ড্রোন বিমান যেগুলো থাকে সেগুলো চালকবিহীন, ড্রোন যে জাহাজ সামুদ্রিক সেটাও কিন্তু আসলে চালকবিহীন। চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে, এটা নিয়ে ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনারা অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। দেখুন, এটা আসলে চীনের বিরুদ্ধে তাইওয়ানের সামরিক সক্ষমতা এবং প্রতিরক্ষা প্রদর্শনীতে এটা ব্যবহার করা হয়েছিল। সো তাইওয়ান ইন্ট্রোডিউস করেছে এটা। এবারে আমরা দেখব প্রযুক্তি ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে প্রথমবারের মতো কোনো ক্লিনিক, সেটা হচ্ছে দেখুন কাজ শুরু করেছে রিসেন্টলি এপ্রিল 2025-এ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল আহসা প্রদেশে পরীক্ষামূলকভাবে। এর আগে কিন্তু চীনেও একটা পরীক্ষামূলকভাবে হয়েছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম লাস্ট সেশনে। এর অবজেক্টিভ কি আসলে? ডিজিজটাকে ডায়াগনোজ করার জন্য, ঠিক আছে, চিকিৎসাটাকে, রোগটাকে নির্ণয় করার জন্য প্রাথমিক একটা যোগাযোগের ব্যবস্থা অটোমেট করেছে। এখানে কি কি প্রযুক্তি ব্যবহার করবে? অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে, ঠিক আছে। আর প্রযুক্তির সহায়তা চীন প্রদান করেছে এখানে। এ পর্যায়ে আমরা বেশ কিছু রিপোর্ট এবং সমীক্ষা নিয়ে কথা বলবো। দেখুন, 2024-25 অর্থ বছরের যে জিডিপির হিসাব, সেখানে যদি আমরা একটু দেখি চলতি মূল্যে জিডিপি হচ্ছে বিলিয়ন ডলারের হিসাবে 452। এখানে স্টার মার্ক করা 2024-25-এ 462, এটা কিন্তু বিলিয়ন ডলারের হিসাবে, ঠিক আছে। এই তথ্যগুলো আমরা মাথায় রাখবো। এটা আসলে খুব বেশি গো থ্রু করার ওভাবে কিছু নেই, আপনারা একটু নোট করবেন, ঠিক আছে। স্থির মূল্যে প্রবৃদ্ধির হার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। চলতি মূল্যে বাধা পিছু আয় ডলার হিসেবে 749 ছিল 22-23-এ, আর বর্তমান হিসেবে 2024-25-এ এটা হচ্ছে 2820 মার্কিন ডলার, ঠিক আছে। এটা কিন্তু শুধু মার্কিন ডলার। তো আমরা যদি এগিয়ে যাই, জিডিপি সাময়িক হিসাব স্থির মূল্যে এবং খাতের প্রবৃদ্ধি, কিছু কিছু খাতে আমরা দেখি বিসিএস প্রিলিমিনারি প্রশ্নে, পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন খাতে প্রবৃদ্ধি কত। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমরা এখানে দেখব স্টেপ 1 বাই 1। কৃষি খাতে 2024-25-এ মোট প্রবৃদ্ধি আসলে কত? 1.79%, এটা কিন্তু গ্রোথ। আবার শিল্প খাতে 4.34%, 4.34%, বেশ ইম্পর্টেন্ট এটা। আবার সার্ভিস সেক্টরে সেটা হচ্ছে 4.51%। তো এই তিনটা ডেটা একটু কষ্ট হলেও মুখস্থ রাখতে হবে আমাদের। আর যারা রিটেন পরীক্ষার্থী তাদেরকে বলবো শুধুমাত্র 24-25-এর ডেটা আপনাদের জন্য না, আপনারা এই পুরো চার্টটাকে একটু মুখস্থ রাখার বা নিজে বারবার লিখে লিখে প্র্যাকটিস করে রাখবেন। কারণ লিখিত পরীক্ষায় আপনার যখন কোনো প্রশ্নের উত্তর অ্যাপ্রোচ করতে যাবেন, বিশেষ করে কৃষি খাতের যে গ্রোথ অথবা বাংলাদেশের শিল্প নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, সেই খাতের আমাদের বর্তমান কনটেক্সটটা আসলে কি সেটা আপনাকে এক্সপ্লেন করতে গেলে কিন্তু বিগত 2 বছরের ডেটা সহ বর্তমান ডেটা আমাদের উপস্থাপন করতে হবে। এবং করতে পারলে তখনই আপনি লিখিত পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার একটা ক্যাপাসিটি শো করতে পারবেন। এখন এই ডেটা কারা পাবলিশ করেছে? সেটা করেছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা পিবিএস। এরপর দেখব কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থের বেশ কিছু ডেটা। আমরা জানি যে বিভিন্ন সময় প্রশ্ন আসে যে বিভিন্ন ফসল উৎপাদনে কোন জেলা শীর্ষে, এবং প্রশ্ন আসলে দেখুন কতটুকু উৎপাদন হয়। এখন শুরুতেই যদি আমরা ইম্পর্টেন্ট কিছু কথা বলে নিই, এখানে বাংলাদেশের যে বনভূমি আছে, রাষ্ট্রীয় বনভূমি, এটি আছে মূলত এখনো পর্যন্ত 35টি জেলা, এবং সবচেয়ে বেশি বনভূমি আছে রাঙামাটিতে সবচেয়ে বেশি বনভূমি আছে। এটা সর্বশেষ 9 জুন 2025-এর যে বিবিএস এর ডেটা সেটা কিন্তু বলছে। আমরা যদি ফিরে যাই, পণ্যের মধ্যে ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয় ময়মনসিংহে। ঠিক কত পরিমাণ? সেটা 407 লক্ষ টন, সেটা, ঠিক আছে। এই আমরা যেটা করব আসলে আলু উৎপাদন শীর্ষ জেলা কোনটা? সেটা কিন্তু আবার রংপুর। আবার পাটের দিক থেকে শীর্ষের জেলা হচ্ছে ফরিদপুর।
উৎপাদনের শীর্ষ জেলা। আর বিভাগ ওয়াইজও বিভিন্ন সময় প্রশ্ন আসে। এরপরে দেখতে পাচ্ছি আমরা ভুট্টাও সবচেয়ে বেশি উৎপাদিত হয় দিনাজপুরে, আর বিভাগের হিসাবে সেটা রংপুরে। আবার যদি আমরা ধানে ফিরে যাই, বিভাগ ওয়াইজ আমাদের যে স্ট্যাটিস্টিক্স সেটা বলছে সবচেয়ে বেশি উৎপাদিত হয় রাজশাহী বিভাগে। সো এইভাবে আপনি ক্রস চেক করে করে কিন্তু আপনাকে ডাটাটা মনে রাখতে হবে। আমরা বেশ কিছু ডেটা নিয়ে বা রিপোর্ট নিয়ে এখন কথা বলবো, যা বিশ্বজুড়ে, সেটা হচ্ছে নারী উন্নয়ন হতে পারে, শান্তি হতে পারে, পিস ইন্ডেক্স বা বিভিন্ন ইন্ডেক্স আছে। সেই ইন্ডেক্সগুলোর সর্বশেষ রিপোর্ট এই পার্টিকুলার ইস্যুটাতে সারা বিশ্বের দেশগুলোর যে অবস্থান, সেই অবস্থানকে কিন্তু আসলে চিহ্নিত করে। তো আমরা যখন কথা বলছি, আজকে আমরা কথা বলবো গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, সেই রিপোর্টটা নিয়ে, এবং সেই রিপোর্টটা পাবলিশ করেছে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রশ্ন হয় দুটা এন্ড থেকে। প্রথমত, এই রিপোর্টটা কোন প্রতিষ্ঠান পাবলিশ করে? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ওই রিপোর্টে কোন রাষ্ট্রের অবস্থান কত, ঠিক আছে, বা সর্বোচ্চ অবস্থানে কোন রাষ্ট্রটি, সর্বনিম্নে কোনটি। আমরা যদি দেখি গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025, এই রিপোর্টে শীর্ষের দেশ হচ্ছে আইসল্যান্ড, আর সর্বনিম্ন দেশ হচ্ছে পাকিস্তান। আর বাংলাদেশের অবস্থানটাও কিন্তু অনেক সময়ই আসে। বাংলাদেশের অবস্থান হচ্ছে 24তম। তো বাংলাদেশের অবস্থানটা খুব বেশি প্রমিজিং না, তারপরও 24তম আমরা বলতেই পারি যে মোটামুটি ভালো। তো প্রকাশকাল এটা পাবলিশ হয়েছে, এই ডেট কখনো আসবে না। প্রকাশক হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF। এখন এই রিপোর্টের মোট দেশ কয়টা? 148টা দেশের উপর অ্যাসেসমেন্ট হয়েছে, এটা আমরা দেখব। দেন দেখতে পাচ্ছি গ্লোবাল পিস ইন্ডেক্স 2025, বিশ্বজুড়ে যে দেশগুলো আছে সেই দেশগুলোর সার্বিক প্রেক্ষাপট থেকে আসলে কোন দেশের অবস্থান কত, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন দেখুন, এই রিপোর্টের যে প্রথম কভার পেজটা, এটা আসলে পাবলিশ করে কারা? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, IEP। তারা কিছু প্যারামিটার এখানে দিয়েছে, দেখুন, আইডেন্টিফাইং অ্যান্ড মেজারিং দ্য ফ্যাক্টরস দ্যাট ড্রাইভ পিস। বিশ্বজুড়ে যেই ফ্যাক্টরগুলো আসলে শান্তিকে ড্রাইভ করে, সেগুলোকে অ্যানালাইসিস করার পর তারা এই রিপোর্টটা পাবলিশ করে। মধ্যে কী কী আছে? রিজাল্টস অ্যান্ড ট্রেন্ডস, কনফ্লিক্ট এসকালেশন, ইকোনমিক ইম্প্যাক্ট, কনফ্লিক্ট অ্যান্ড ইনফরমেশন ফ্লোজ। এই জিনিসগুলোকে তারা বিশ্লেষণ করে এই স্ট্যাটিস্টিক্স দাঁড় করিয়েছে। শীর্ষের দেশ স্বভাবতই, আমরা যখন স্ট্যাটিস্টিক্স নিয়ে কোনো কনফিউশন থাকবে, অপশনে যদি আইসল্যান্ড থাকে এবং প্রশ্ন যদি হয় যে কোন দেশটা টপার বা শীর্ষে, আপনি মনে হয় আইসল্যান্ড দিয়ে দিতে পারেন, কারণ আইসল্যান্ড বেশিরভাগ রিপোর্টে কিন্তু শুরুর দিকে থাকে। সর্বনিম্ন দেশ হচ্ছে রাশিয়া, এবং বাংলাদেশের অবস্থান এখানে 123তম। আর এই রিপোর্টে মোট অ্যাসেস করা হয়েছে 163টি দেশকে। তারপর দেখবো আমরা FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের একটা বিশেষ রিপোর্ট, সেটা হচ্ছে ফুড আউটলুক, ঠিক আছে, বায়ানিয়াল রিপোর্ট অন গ্লোবাল ফুড মার্কেটস, দ্বিবার্ষিক একটা রিপোর্ট এটা। তো এই রিপোর্টে আমরা যদি দেখি, গম উৎপাদনের শীর্ষের দেশ হচ্ছে চীন, আমদানিতে শীর্ষ হচ্ছে মিশর, এবং রপ্তানিতে শীর্ষে হচ্ছে রাশিয়া। আর বাংলাদেশের অবস্থান উৎপাদনে তৃতীয়। তো সিগনিফিকেন্ট ডেটা, এটা আমরা মাথায় রাখতেই পারি। আর ধানের দিক থেকে শীর্ষে আছে, উৎপাদনে ভারত শীর্ষে, আমদানিতে ফিলিপাইন কিন্তু অনেক বেশি ধান আমদানি করে, ঠিক আছে। আর আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। আমরা কিন্তু হিউজ পরিমাণ রাইস ইম্পোর্টও করে থাকি, বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন এত ধান আমরা হচ্ছে উৎপাদন করি, তারপরও কিন্তু FAOর ফুড আউটলুক বলছে বাংলাদেশ আমদানিতে অষ্টম। অষ্টম কিন্তু বেশ উপরের দিকের র্যাঙ্কিং একটা কান্ট্রি বলা যায়। তো প্রশ্ন হতে পারে, ফুড আউটলুক এটা কারা প্রকাশ করে? খুব সহজ করে বলে দিবেন, FAO। তারপর দেখতে পাচ্ছি আমরা সিপ্রি ইয়ারবুক 2025, এটা আসলে কি নিয়ে কাজ করে? দেখুন, টাইটেলটা যদি আমরা একটু অবজার্ভ করি, আর্মামেন্টস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি, এই ইস্যুটার উপর এই রিপোর্টটা হয়েছে। তো দেখুন, এখানে কোন দেশের পারমাণবিক অস্ত্র কয়টা, সেটা নিয়ে একটা তথ্য এখানে আমরা উপস্থাপন দেখতে পাচ্ছি। রাশিয়ার কাছে মোট পারমাণবিক অস্ত্র আছে 4309টি, আবার US এর কাছে আছে 3700টি। বেশ এই স্ট্যাটিস্টিক্স কিন্তু বেশ টেরিফাইং। একটা রাষ্ট্রে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, অবশ্যই তাদের মধ্যে যদি কোনো ইস্যুজ হয়, দেন সারা বিশ্বে কিন্তু বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। এটা পাবলিশ করেছে কারা? পাবলিশ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। রিপোর্ট সমীক্ষার পরবর্তী পার্টে আমরা দেখব ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট। সারা বিশ্ব জুড়ে আমরা যে গ্রোথ দেখি বিভিন্ন কান্ট্রিতে, এই দেশগুলো যখন এগিয়ে যায়, সেটা কিন্তু তাদের ডোমেস্টিক ক্যাপাসিটিতে এগিয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমরা দেখি যে বিভিন্ন কান্ট্রি অন্য দেশে কিন্তু অনেক ইনভেস্ট করে থাকে, বিনিয়োগ করে থাকে। তো বিনিয়োগের পরিবেশ বা কোন দেশের বিনিয়োগের প্রেক্ষাপট কেমন ভালো, এটাও কিন্তু এই রিপোর্ট থেকেই বোঝা যায়। আমরা যদি একটু দেখি, দেখুন, বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষের দেশ কোনটা? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। মানুষ
ইউএসএ তে ইনভেস্ট করতে বেশি সেফ ফিল করে। ওয়াই? কারণ তাদের সিকিউরিটি বলেন, ইন্টারনাল সিনারিও বলেন, সবকিছু মিলিয়ে আসলে সেখান থেকে ইকোনমিক টার্ন আউট কতটুকু হবে সব বিবেচনায় নিয়ে বলা যায় যে আসলে শীর্ষে যুক্তরাষ্ট্র এই জন্যই আছে। নিশ্চয়ই তাদের ওই দেশের প্রেক্ষাপটটা এমন যেখান থেকে আপনি একটা টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করলে সেখান থেকে আপনি হিউজ রিটার্ন পাবেন। আবার দেখুন বিনিয়োগের শীর্ষ দেশে এই পাশে আছে বিলিয়ন ডলারের হিসেবে $266 বিলিয়ন। আচ্ছা, এখন আমরা যদি দেখি এটা ছিল বিনিয়োগ প্রাপ্তিতে, আবার বিনিয়োগ করার ক্ষেত্রেও কিন্তু যুক্তরাষ্ট্র এগিয়ে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বেশি হয় সেটা ঠিক, যেমন ঠিক, আবার একই রকমভাবে যুক্তরাষ্ট্র অনেক বেশি বিনিয়োগ অন্যান্য দেশেও করে থাকে। সো এই তথ্য থেকে কোনোভাবেই কিন্তু আসলে কনফিউজড হওয়া যাবে না। ক্লিয়ারলি বলে দিচ্ছি, যুক্তরাষ্ট্রের বাইরের বিভিন্ন দেশে মোট বিনিয়োগ করেছে $266 বিলিয়ন। দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিবেশ পদক। সারা দেশে আমরা এখন দেখতে পাচ্ছি বিশেষ করে পরিবেশের উপর বা এনভায়রনমেন্টাল কনজারভেশনের উপর অনেক বেশি গুরুত্ব কিন্তু প্রদান করা হচ্ছে। আর বিশেষ করে এটা একটা পুরাতন পদক, প্রতি বছরই দেওয়া হয়ে থাকে। এই পদকে এই বছর কোন কোন প্রতিষ্ঠান আসলে বা ব্যক্তি পেয়েছে দেখুন, আমরা যদি দেখি পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে একজন ব্যক্তি মনোনীত হয়েছেন, মোহাম্মদ মাহমুদুল ইসলাম। আবার আমরা যদি দেখি পরিবেশ বিষয়ক শিক্ষা এবং প্রচারে মোহাম্মদ মুনির চৌধুরী, ঠিক আছে, তারা কিন্তু এই পদকের জন্য নমিনেটেড হয়েছেন। আবার যদি আমরা দেখি পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণের প্রতিষ্ঠান কোনটা, সেটা হচ্ছে স্নোটেক্স আউটওয়্যার লিমিটেড। এইটা হচ্ছে আরএনজি সেক্টরের একটা বেশ স্বনামধন্য প্রতিষ্ঠান। আবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কিন্তু একটা পুরস্কার পেয়েছে, সেটা হচ্ছে পরিবেশ বিষয়ক গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের পয়েন্ট অফ ভিউ থেকে। এবারে আমরা দেখব, এটা আমরা লাস্ট সেশনেও কথা বলেছিলাম, আবারও বলে ফেলি, রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট একটা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পেয়েছিলেন। প্রথম বিজয়ী ছিলেন এই পদকের জাতিসংঘের যে সাবেক মহাসচিব বান কি মুন, তিনি পেয়েছিলেন। আর এবছর পেয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কেন দেয়া হয়ে থাকে? সারা বিশ্ব জুড়ে দেখুন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস এগুলো করার মাধ্যমে যারা আসলে সারা বিশ্বে কন্ট্রিবিউট করেছেন বা তাদের নিজ নিজ দেশে কন্ট্রিবিউট করেছেন, সেই ব্যক্তিদেরকে কিন্তু এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে। এরপর আমরা সাহিত্য অঙ্গন বা চলচ্চিত্র অঙ্গন নিয়ে যদি কথা বলি, কান পুরস্কার এটা কিন্তু বেশ স্বনামধন্য একটা পুরস্কার। যখন দেখবেন কানের যে আয়োজন যখন হয়, সারা বিশ্ব জুড়ে মিডিয়ার চোখ কিন্তু সেই কান পুরস্কারের দিকেই থাকে। এবারে আমরা দেখব সেরা পরিচালক কে ছিলেন আর কোন ফিল্মটা আসলে সেই পুরস্কারটা পেয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, গোল্ড পাম পেয়েছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এই মুভিটা অবশ্যই আপনাদের জন্য হাইলি রিকমেন্ডেড, আপনারা দেখে নিতে পারেন, জাফর পান্থি। আর এই পরবর্তীতে দেখব সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ক্লেবা ম্যান্ডোসেফির। তিনি কিন্তু দ্য সিক্রেট এজেন্ট মুভির জন্য এই পুরস্কার পেয়েছেন। আর সেরা অভিনেতার মধ্যে আছে ওয়ার্নার মাওরা, তিনিও কিন্তু দ্য সিক্রেট এজেন্ট এই মুভির জন্য পুরস্কার পেয়েছেন। আর বিশেষ ছবির মধ্যে আমরা দেখছি বাংলাদেশের আলী যেই মুভিটি আছে, সেই মুভিটি কিন্তু নিয়ে ইউটিউবে অনেক কন্টেন্ট দেখেছি আমরা। তো এই মুভিটা যদি দেখার সুযোগ হয় আপনারা দেখে নিতে পারেন। অভিনেত্রী ছিলেন নাদিয়া আহমেদ লিতি, দ্য লিটল সিস্টার এই মুভির জন্য। তো অবশ্যই আমরা বেশ কিছু মুভির রিকমেন্ডেশন কিন্তু পেয়ে গেলাম। যেই মুভিগুলো পুরস্কার পায় অবশ্যই এই মুভিগুলো আমরা দেখার চেষ্টা করব। কেন? কারণ হচ্ছে ফিল্ম হচ্ছে একটা শিল্পরূপ। আর্টকে অ্যাপ্রিসিয়েট করতে পারা, বিশেষ করে একজন ফিল্ম মেকারের পয়েন্ট অফ ভিউ থেকে তিনি আসলে কি পোর্ট্রে করতে চেয়েছেন, কি গল্প আছে, কি প্লট আছে, ক্লাইম্যাক্সটা কিভাবে হয়েছে এবং সেখানে কি ফিলোসফি আছে, প্রত্যেকটা এন্ড থেকে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন এন্ড থেকে কিন্তু আমরা এই চলচ্চিত্রগুলোর দিকে যদি খেয়াল রাখি বা একটু দেখি, তাহলে শিল্প বোঝার যে সক্ষমতা এটা কিন্তু আমাদের বাড়ে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি শুধু সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছেন, চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এটাই ইনাফ না। আপনি আর্টকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন কিনা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই জন্যই এই মুভিগুলো দেখার চেষ্টা করবেন। সামিটস, বিভিন্ন সময় আমরা বিসিএস এর বাইরেও বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখি যে সামিটগুলো নিয়ে প্রশ্ন হয়। এর মধ্যে আসিয়ানের 46তম যে সামিট সেটা হয়েছে 26 থেকে 27 মে কুয়ালালামপুর মালয়েশিয়া। নিকে ফোরাম যেটা হয়েছে 29-30 মে টোকিও জাপানে। আমরা যদি দেখি ব্রিক্সের 17তম সামিটটা 6 থেকে 7 জুলাই রিও ডি জেনিরো ব্রাজিলে হয়েছে। আবার G7 দেখতে পাচ্ছি যেটা 51তম সামিট 15 থেকে 17 জুন আলবার্টা কানাডাতে হয়েছে। তো এই তথ্যগুলো একটু রিভাইজ করে নেওয়া আবার, যাতে করে আপনাদের নেক্সট কোনো পরীক্ষায় আপনারা আটকে না যান। ন্যাটো দেখুন 24 থেকে 25 জুন পর্যন্ত সামিট হয়েছে হ্যাগ নেদারল্যান্ডে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু দিবস সম্পর্কে জানবো। আমরা 5 থেকে 16 জুলাই পর্যন্ত, এখানে আপনাদের কাছে কি মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস কোনটা?
ঠিক আছে, যেটা অনেক বেশি চলে আসার সম্ভাবনা আছে। আমরা যদি একটু পয়েন্ট আউট করি, 11 জুলাই জনসংখ্যা দিবস, ঠিক আছে। তারপর আমরা দেখব শহীদ জুলাই দিবস, সেটা 16 জুলাই। তারপর দেখতে পাচ্ছি আমরা শরণার্থী দিবস 20 জুন। ডেজার্টিফিকেশন প্রতিরোধ দিবস, সেটা হচ্ছে 17 জুন। নিরাপদ খাদ্য দিবস অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা দিবস। আর পরিবেশ দিবস আমরা সবাই জানি, এটা 5 জুন। তো এই দিবসগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আর 23 জুন যেই সার্ভিস আপনি ক্র্যাক করার জন্য পড়াশোনা করে যাচ্ছেন, আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস, সেটা হচ্ছে 23 জুন তারিখে হয়ে গেছে, ঠিক আছে, এটা পালিত হয়েছে। তো এই ডেটটা একটু মাথায় রাখার আমরা চেষ্টা করব। আর বিশ্বজুড়ে নানা প্রেক্ষাপট থেকে, পলিটিক্যাল লাইন থেকে হতে পারে, বিভিন্নভাবে অনেক ব্যক্তি বিভিন্ন সময় সিগনিফিকেন্ট হয়ে ওঠেন। তাদের 3 জনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে একজন হচ্ছেন ক্রিস্টি কভেন্ট্রি, তিনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট, তার 8 বছর মেয়াদ, ঠিক আছে, 8 বছর মেয়াদের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। আছেন কামাল ইদ্রিস, যিনি প্রধানমন্ত্রী সুদানের দায়িত্ব গ্রহণ করেছেন 31 মে 2025-এ। এরপরে আমরা দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্ট, তার নামও দেখতে পাচ্ছি, তিনি 4 জুন দায়িত্ব গ্রহণ করেছেন, লি জা মিয়ং তার নাম। তো অবশ্যই প্রমিনেন্ট পার্সোনালিটিস। দেন আমরা দেখব খেলাধুলার মধ্যে আমরা যদি একটু চোখ খুলে দেখি, দেখুন উয়েফা নেশনস লিগ সেটাতে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল, আর রানার্স আপ হয়েছে স্পেন। স্পোর্টস নিয়ে খুব বেশি প্রশ্ন কিন্তু ইদানিং আমরা আসতে দেখি না, কম আসে, বাট স্টিল একটু জেনে রাখা ভালো। পাকিস্তান সুপার লিগ এটা আসবে না, বাট দেখে তারপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দেখেছি যে চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ ছিল পাঞ্জাব কিংস। তারপর ইভেন্টের মধ্যে ফ্রেঞ্চ ওপেন, টেনিস নিয়ে আপনাদের অনেকেরই কিউরিওসিটি আছে। এখানে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ, আবার চ্যাম্পিয়ন নারী হয়েছেন কোকো গফ, ভ্যানে ছিল ফ্রান্সের প্যারিসে। এই পর্যায়ে অন্যান্য পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখলাম চট্টগ্রামে দেশের প্রথম যে মনোরেলের প্রেক্ষাপট জানতে হলে আপনাকে গুগল সার্চ করে একটা ছবি দেখে নিলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। বিশ্বের বিভিন্ন দেশের মুভিজে আপনারা দেখেছেন মনোরেল কিভাবে কাজ করে, ঠিক আছে। তো এখন অলরেডি সমঝোতা চুক্তি হয়েছে মনোরেলের জন্য। আর তারপর আমরা দেখব প্রধান উপদেষ্টার জাপান সফর। 29 মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টোকিওতে যে নিক্কেই ফোরামে তিনি জয়েন করেছিলেন, এটা আমরা আগে দেখেছি। আর নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি, সেটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা ডেটা। আর দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের সমন্বয় হয়েছে। দেখুন, আর্থিক সংকটে থাকা 5টা ব্যাংকে আসলে একসঙ্গে করে ফেলা হয়েছে, ঠিক আছে। সেটা ডিসিশন হয়েছে 4 জুন 2025-এ। কোন কোন ব্যাংকগুলো আছে এর মধ্যে? এক্সিম ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলোর আর্থিক কন্ডিশন খুব বেশি নাজুক হওয়ায় এই ব্যাংকগুলোকে মার্জ করে ফেলা হয়েছে। তারপর যদি আমরা এগিয়ে যাই, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, দেখুন 2 জুন 2025-এ অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ঘটনা ঘটেছে। কি ছিল সেটা? 5ম যে নারী প্রেসিডেন্ট, সেটা কিন্তু নির্বাচিত হয়েছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়োপাক, ঠিক আছে। তিনি কিন্তু এই পদে নিযুক্ত হওয়া 3য় ব্যক্তি। এরপর MI6 এর প্রথম নারী প্রধান আমরা দেখলাম, বেশ একটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা এজেন্সি, আপনারা নিশ্চয়ই জানেন, ব্রিটেনের, যেটা 15 জুন 2025-এ নির্বাচিত হয়েছেন ব্রেইজ ম্যাট্রিয়ালি। তিনি কিন্তু আসলে MI6 এর আগে তিনি MI5 এর পরিচালক হিসেবে কাজ করেছিলেন। গ্লোবাল সাউথ বেশ ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। দেখুন এটা আসলে কি কাজ করে, এটা হচ্ছে আমরা চিন্তা করি বর্তমান পয়েন্ট অফ ভিউ থেকে গ্লোবাল সাউথ অ্যাক্সেস পাওয়ার হিসেবে এটাকে বিবেচনা করা হচ্ছে। তো গ্লোবাল সাউথ সম্পর্কে আমরা জানলাম। তো পুরো সেশনটা জুড়ে মান্থলি ইনসাইটসের এই জুলাই ভার্সনে আমরা কিন্তু বেশ সিগনিফিকেন্ট অনেকগুলো ডেটা পেয়েছি, অনেক তথ্যাদি পেয়েছি এবং অনেক বিশ্লেষণও কিন্তু আমরা এখান থেকে প্রিসাইজলি পেয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এই ঘটনাগুলোর অ্যানালিসিস নিজে থেকে আরও একটু করে নিতে। গুগলে ওই ইস্যুটা নিয়ে জাস্ট একটু সার্চ করে আপনি একটু ব্যাকগ্রাউন্ডটাও দেখে নিতে পারেন। এতে করে যেটা হবে, প্রিলি পয়েন্ট অফ ভিউ থেকে আপনার এই স্লাইডসগুলো দেখলেই আপনার প্রস্তুতি নাও, বাট আপনি যদি ভাইবা সম্পর্কে আরও বিশ্লেষণী দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনাকে ইস্যুগুলো নিয়ে আর্টিকেল পড়তে হবে। সেই আর্টিকেল পড়ার অনুরোধ থাকলো আপনাদের জন্য। এবং একই সঙ্গে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পাওয়ার জন্য উত্তরণের ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল, প্রত্যেকটা সাইট আসলে ভিজিট করার অনুরোধ থাকলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।